নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব ৬৬-৬৬ প্রথমাংশ। মেঘ খানিক চুপ থেকে সন্ধিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন? বলতে পারবেন মালা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আবার গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তা আবার মালার সাথে? আল্লাহ কোথায় আছো? আমায় উঠায় নাও। এই অবিশ্বাসী দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করতেছেন কেন? বলেননি কথা, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধুমাত্র মামা মামি আর মাইশা আপুর সাথেই। যেহেতু ফোন মালার ছিল, তাই রিসিভ করলে হ্যালো হাই এতটুকুই কথা হতো। এমনকি এই মালার যন্ত্রণায় রাতের বেলায় ফোন বন্ধ করে ঘুমাইতাম। বিশ্বাস না হলে বাসা সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম। এটা শুধুমাত্র তানভীর জানত। আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিষ্পাপ, দুধে দেওয়া তুলসী পাতা? আমি মৃদু স্বরে বলল, একদমই না। আমি নচ্ছার, বদমাস, দ্রুত, লুচ্চা অথবা লম্পট। তবে সেটা একজন, শুধুমাত্র একজনের জন্য। সে ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না। আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহায়া কার্যকলাপ করেছি। সে কি? কেন বলবো? কোনো এক বৃষ্টির রাত সেই কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলব। তার বিশ্বাস এতটাই ঠুমকো যে কেউ কিছু বলতেই তার বিশ্বাসের ঘরের বাতি নিভে যায়। যাকে আমি আমার মনের কথা হিসেবে কি বলবো, সে বরং তার মনের ঘরে অবিশ্বাসী পুষতে থাকুক। মেঘ আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলছেন, দুদিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে ৩ মাস পর কেউ একজন এসে বলল সে ২ মাসের প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির। আপনিও নাচতে নাচতে সেই কথা বিশ্বাস করে ফেলবেন, অথচ আবির ৪ মাস যাবৎ দেশের বাহিরে। আমি এতটাও নির্বোধ নই। তা ঠিক, কতটুকু চতুর আপনি। আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছাকৃত আজে বাজে কথা বলছে, আর আপনি সব কিছু ভুলে পড়েও রাগে বসে আছেন। বাহ, একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু গত ৬ মাসের ওপরে মালার সাথে আমার কোনো রকম যোগাযোগ হয়নি। এখন বিশ্বাস করা না করা আপনার ওপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না, খাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিন কাটছে দ্রুত গতিতে, প্রত্যেকেই নিজেদের নিয়ে ব্যস্ত। আবি না থাকায় অফিসের কাজের চাপ আলী আহমেদ খানকে একা সামলাতে হচ্ছে। মোজাম্মেল খানকে ঢাকা রাজধানীতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তানভীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে, পুরোদমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, সাথে আবিরের অফিসের কিছু কার্যক্রম সামাল দিচ্ছে। তবে মেঘ একদম রিল্যাক্সে আছে। সকালবেলা আবিরের কলেই ঘুম ভেঙে তার টুকটাক কথা বলে, উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে বসে। সারাদিন ভার্সিটি ঘোরাঘুরি ফাঁকেও আবিরের মেসেজের পর মেসেজ করেই যায়। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ মেসেজে আর অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না। সন্ধ্যায় বাসায় সবার সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজে করা দুষ্টুমির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতেই পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলে তুই, তুমি আর আপনি মিক্সড করে ফেলে। আশেপাশে মা, কাকিয়া, মিম আদি তাকে মাঝে মাঝে আলী আহমদ খানও থাকেন। সবার সামনে এভাবে কথা আটকে যাওয়া, মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযত রাখতে না পারা, সব কিছুর জন্য ভিডিও কলে মেঘের সঙ্গে কথা বলতে চায় না। মাসখানে কেটে গেছে। তানভীর ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে, আজও পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। মিমরা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরে কথা হয়েছে, একটু পর মিটিং আছে বলে ঠিকমতো কথা বলতে পারছে না। মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল, তানভীরের রুম পর্যন্ত এসে হঠাৎই থেমে গেছে। তানভীরের রুমে দরজা খোলা। মেঘ দরজা থেকে রুমে উঁকি দিতেই দেখলো রুমে এলোমেলো হয়ে আছে। সচরাচর মেঘ তানভীরের রুমে যায়ই না, রুম গুছানোর তো প্রশ্নই আসে না। রুমের বেহাল অবস্থা দেখে নিজেরই ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেবার। টেবিল আর বিছানার বই খাতা সব ছড়াছড়ি। গতকালের ধোয়া টি শার্টগুলো এমনিতেই পড়ে আছে। মেঘ গুনগুন করতে করতে গান গাইছে আর একটা একটা করে টি শার্ট ইস্ত্রি করে রাখছে। ওয়ার্ড্রোবে রাখতে গিয়ে দেখলো ওয়ার্ড্রোবের অবস্থা আরও খারাপ। শার্ট, প্যান্ট আর টি শার্ট যাচ্ছে তাই অবস্থায় ফেলে রেখেছে। এর পর্যায়ে এসে মেঘের রাগ উঠে গেছে। একটা মানুষ
এতটা অযত্নশীল হয় কেমন করে? মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ার্ড্রোব গোছাচ্ছে। আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল। মেয়েদের ড্রেসের ক্যাটালগ হাতে নিয়ে ভালোভাবে দেখতেই দুই চোখ প্রসারিত হয়ে গেল। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে একটা ছবি খুঁজতে লাগলো, কিন্তু এত এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না। তাই ক্যাটালগটা একপাশে রেখে দ্রুত জামা কাপড় গোছাতে শুরু করলো। কোনো রকমে সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটলো। ফ্রেশ হয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমাচ্ছিলেন, তাই মালিহা খানকে আপাতত বলে বেরিয়েছেন। রিক্সা নিয়ে সরাসরি বর্ণাদের বাসায় এসেছে। বর্ণার বাসায়ও তেমন কেউই নেই। আপু আর আঙ্কেল অফিসে, বর্ণার ভাইও খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজায় ডাকার পর বর্ণার আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করেই বর্ণার রুমের দিকে ছুটলো। বর্ণা বেঘুরে ঘুমোচ্ছে। পরপর দুবার ডাকতেই বর্ণার ঘুম ভেঙেছে। মেঘকে দেখে বর্ণা এক লাফে শোয়া থেকে উঠে বসেছে। কথা নেই বার্তা নেই, হুট করে বাসায় চলে এসেছে। এটা যেন অবিশ্বাস্যকর ঘটনা। বর্ণা থতমত খেয়ে জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল তাই এসেছি। সকালেই না দেখা হলো? তাতে কি, আসতে পারি না? এখন কি চলে যাব? এই না না, আমি এমন বললাম? কল দিয়ে জানালেও না, হুট করে চলে আসিস তার জন্যই। তোর ভাই জানে? না, ভাইয়া পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শোন, তোর ঈদের ড্রেসটা একটু বের কর তো, যেটা গিফট পাইছিলি। কেন? দেখবে একটু। এই ড্রেস দেখতে বাসায় এসেছিস, বললেই ছবি পাঠিয়ে দিতাম। তুই বড্ড বেশি কথা বলিস, চুপচাপ ড্রেসটা বের করে দে না। বর্ণা উঠে ওয়ার্ড্রপ থেকে ড্রেস বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বর্ণা এসে শান্ত কণ্ঠে শোধালো, কি হয়েছে বলবি? মেঘ কপট রাগী স্বরে বলল, আমার জন্য সেমাই আর বরফি নিয়ে আয়। আজই আছে কিনা কি জানি, না থাকলে বানিয়ে নিয়ে আসবি এখন। মেঘ এমন আচরণে মানে বুঝলো না বন্যা। তবুও মেঘের কথা মতো বরফি আনতে গেল নিচে। গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে সেমাই আর বরফি বানিয়েছে। সকালে সেখান থেকে কয়েকটা মেঘের জন্য নিয়েছিল, কিন্তু মিষ্টি আর মেয়ের হাতে দেখে ফেলায় মেঘের ভাগ থেকে ওদেরকে ভাগ দিতে হয়েছিল। এদিকে মেঘ ড্রেসটা বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রেখে ব্যাগ থেকে সেই ক্যাটালগটা বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেস কালার ব্যক্তিত্ব বিন্দুমাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানভীর খান। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো, দাঁড়াও দেখাচ্ছি। মেঘ ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাঁজ করছে আর একা একাই বিড়বিড় করছে। এর মধ্যে বন্যা বরফি আর পিঠা নিয়ে এসেছে। বন্যাকে দেখে মেঘ চুপ হয়ে গেছে। বন্যার ড্রেস ওয়ার্ড্রোবে রাখতে রাখতে বলল, তোর কি হয়েছে আজ? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করল, এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তোকে অবশ্যই জানাতাম। মেঘ খাচ্ছে আর আনমনে হাজিবাজি ভাবছে। বন্যা একা একাই কথা বলছে, কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছেই না। বন্যার আম্মু ডাকছে শুনে বন্যা আবারও নিচে গেল। মেঘের মস্তিষ্কে দ্বিধাদ্বন্দ্বের আনাগোড়া চলছে। এই ড্রেস তানভীর পাঠিয়েছে, এটা 100% শিওর। বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যার মনে কী চলছে এখনও বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কী ব্যাপার, কোথায় আপনি? বর্ণাদের বাসায় এসেছি। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কী কাজ বলা যাবে? আপনি জানেন। এটুকু বলতে বর্ণা রুমে এসে গেছে। মেঘ কথাটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মিটিং শেষ? কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেঘ কল কাটতে বন্যা চাপা স্বরে বলল, আজ একটা আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না। আমার বাসায় আসছিলি, 20 মিনিটও হয়নি, এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে, এত প্রেম। মেঘ মেঘি সরে বলল, আমি তো তোর অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনার ব্যবস্থাও করে দিচ্ছি আমি। আমার পছন্দ কেউ নেই, এমনি মজা করলাম তোর সাথে। সত্যি কেউ নেই? বন্যা সন্দেহের দৃষ্টিতে তাকে রাগী স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। তোর আজ হয়েছেটা কি বলবি আমাকে? তেরা তেরা কথা বলছিস কেন? কিচ্ছু হয়নি,
বন্যার মেঘে আরও কিছুক্ষণ আলাপ চালিতে চলল। মেঘ আজ তেমন কিছু বলতে পারছে না। বন্যাকে ভাবে বানানোর চিন্তা একান্তই মেঘের ছিল, কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবেই মেঘ আশ্চর্য হচ্ছে। তার থেকে বড় কষ্ট এটাই যে তানভীর আজ পর্যন্ত মেঘকে একটিবার বলার প্রয়োজনও মনে করেনি। তানভীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় এসেছে। বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ছেড়ে বলল, আশেপাশে বুড়ো থাকলে ফোনটা বোনকে দাও। আপনার বুড়ো আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে। ও, বের হলে আমাকে কল দিতে বলো। বন্যা তানভীরের কথা জিজ্ঞাসা করতে যাবে, তার মধ্যে কল কেটে দিয়েছে। মেঘ আসতে বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ। ততক্ষণে বন্যার নাস্তা প্লেটগুলো নিয়ে নিচে চলে গেছে। বন্যার ফোনের লক মেঘের জানা আছে। মেঘ স্বাভাবিকভাবে বন্যার ফোন থেকে নিয়ে লক খুলে তানভীরের নাম্বার লিখতে শুরু করলো। 5 থেকে 6টা ডিজিট লিখতেই ভিলেন নামে সেভ করা তানভীরের নাম্বার ভেসে উঠেছে। মেঘ ভাবলেশীনভাবে চোখে দেখলো, হাসবে নাকি রাগ করবে সেটা বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটাও প্রকাশ এলো। বন্যা রুমে আসতে মেঘ বাজখাই কণ্ঠে বলে উঠল, ভাইয়ের নাম্বার ভিলেন দিয়ে সেভ করেছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কি এমন করেছে? কিছুই করেনি। তো তো কি আবার মন চাইছে তাই এরকম নাম সেভ করেছি। মেঘ আর মনে কিছু ভেবে শক্ত কণ্ঠে শুধালো, আমার ভাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ের আচরণে বিরক্ত? ভাইকে তোর সাথে বাজে ব্যবহার করেছে? মেঘের প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যার কুণ্ঠিত ভ্রু যুগল আরও বেশি কুঞ্চিত হলো। কিয়ৎক্ষণ চুপ থেকে বন্যা সুখবের কণ্ঠে বলল, তোর ভাইকে সহ্য না হবার মতো কোনো কারণই নেই। আর না উনি আমার সাথে বাজে কথা ব্যবহার করেছেন। সেদিন একটা মুভি দেখেছিলাম, নায়ককে ভিলেন বলে ডাকে। নায়কটা তোর ভাইয়ের মতোই দেখতে, তার জন্য ওই নাম সেভ করেছি। ফোন দে, ডিলিট করে দিচ্ছি। মেঘের ঠোঁট জুড়ে বিশ্বজয়ে হাসি ফুটল। চক্ষু পলক ঝাপটে হাস্যোজ্জ্বল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি, ভালোবাসে দিয়েছে যখন পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেন রূপী, নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপা স্বরে বলল, আমি এত কিছু ভেবে রেখিনি, মাথায় আসছে যেটা সেটাই রেখে দিয়েছি। ভালোবাসা আবার কোথা থেকে দেখালাম? মেঘ নির্বিকার ভঙ্গিতে শুধালো, তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকা মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপে উঠল। পূর্ণ মনোযোগে মেঘের অভিমুখে তাকালো। কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। শরীর জুড়ে অজানা শিহরণ, মস্তিষ্কের প্রতিটা নিউরনে তোলপাড় চলছে। তাদের দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের উপর বলে দিত, না ভালোবাসি না। আজ চাইলেও এই দুটো শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে আছে। বুকের ভেতর পিনপিন ব্যথা করছে। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতায় টিপটিপ করল। ঠোঁটের জুড়ে মিষ্টু মৃদু হাসি লেগেই আছে। বন্যা কাছুমাচু করে বলে উঠল, আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবিই না। মেঘ ঠোঁট চেপে হাসি থামিয়ে কিছুটা গভীর কণ্ঠে বলল, তাহলে কাকে নিয়ে ভাবো শোনা? গলির মোড়ের মোকলেশ চাচাকে নিয়ে? মোকলেশ মিয়া আবার কে? মনে নেই সেদিন যে বলল বেটায় আমারে ভালোবাসে, বিয়ে করতে চায়? হোয়াট? কি কি কিসের কথা? হোয়াটের অর্থ কি? বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, ফাজলামো করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামো করছিস। মানে? কিচ্ছু না, ভাইকে কল দিচ্ছি, চুপ কর। বন্যার ফোন থেকে কল দেওয়ায় তানভীর রিসিভ করে ধীর কণ্ঠে বলল, বলো। ভাই আমি মেঘ। হ্যাঁ বল। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে বলে এসেছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না, আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে, তাই রিসিভ করিনি। বাসায় কখন আসবি? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় এসেছি, কিছুক্ষণ হলো। এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিস্কা নিয়ে চলে আয়। আমি না হয় চলে আসবো, কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছে, তুমি আসলে খাওয়াবে বলে। বন্যা তড়িৎ থেকে মেঘের মুখ চেপে ধরেছে। তাই ভ্রুকুচকে প্রশ্ন করলো, কে? মেঘ বন্যার হাত ছড়িয়ে আস্তে করে বলল, বন্যা। ও, তাকে রান্না করতে বারণ কর, আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিচ্ছু বলতে পারবো না। বন্যা তো কষ্ট করে রান্না করেছে, আর তুমি আমার আচরণ করছো। তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল।
আর না হয় আমি এখানেই থাকবো, বাই। বন্যা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর ভাইয়ের জন্য রান্না করছি? না, কিন্তু এখন করবি। আমি পারবো না। আমার একমাত্র ভাই আসতেছে, যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দেব, সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। এমন ভাবে বলছিস কেন? আমি ওনার স্পেশাল কেউ, আর ওনার যত্ন নিতে বাধ্য। মেঘ ব্যাগ নিয়ে বের হতে হতে বলল, হয়ে যায় স্পেশাল কেউ, কে বারণ করেছে? মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সঙ্গে গল্প করছে আর বারবার বন্যাকে ডেকে বলছে, ভাইয়া কিন্তু ডিম বেশি দেওয়া নুডলস পছন্দ করে, মশলা চা করিস, ওটাও ভাইয়ের পছন্দ, বাকি তোর মর্জি। বন্যার হাতের কাজে যা যা পেয়েছে তাই রেডি করেছে। অনেকক্ষণ পর তানভীর এসেছে। কলিং বেল বাজতেই মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল, বন্যা দেখ তো কে এসেছে। বন্যার মা বলল, আমি দেখছি। না না আন্টি, আপনি বসুন, বন্যা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজে দরজা খুলতে ছুটত, কারণ বন্যাদের বাসায় সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলে বন্যা থেকে বেশি বাকিদের সাথে আড্ডা দেয়। বন্যার তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করে তানভীরকে বাসায় ডেকেছে। দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তানভীর ভ্রু নাচাতেই বন্যার রীতিমতো ভিমড়ি খেয়ে উঠল। তানভীর নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট পরে ফলমান গেটআপ নিয়ে এসেছে। বন্যা কাঁচতে কাঁচতে সালাম দিতেই ভুলে গেছে। তানভীর কপাল কুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বন্যা দ্রুত ভেতরে চলে গেছে। মেঘ আর চোখে ভাইকে দেখেই ভরকালো। ভাইয়ের এমন গেটআপ দেখে আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেছে। তানভীর বন্যার আমার সঙ্গে কথা শেষ করে খাবার দাবারগুলো ওনার হাতেই দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছে। তানভীর মেঘের পাশে সোফায় বসলো। মেঘ ভ্রুকুচকে তানভীরকে দেখেই যাচ্ছে। মেঘ বিস্ময়ের সময় জানতে চাইল, আমরা কি বউ দেখতে এসেছি? তানভীর ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলল, কেন এভাবে আসছো কেন? ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেট আপ কেন এসেছো? ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেট আপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে মেকি সেরে বলল, আমার ভালো লাগবে তাই? অন্য কোনো কারণ নেই তো? আর কি কারণ থাকবে? এর মধ্যে বন্যা 2 কাপ চা নিয়ে এসেছে। মেঘ একটা কাপ হাতে নিতে নিতে ছটফট বলল, ভাইয়া চিনি কম খায়, তোকে বলতে মনে নেই। বন্যা মৃদু হেসে বলল, চিনি কমই দিয়েছি। মেঘ এবার দ্বিতীয় দফে আশ্চর্য হলো, কি হচ্ছে এইসব? মেঘ নিজে নিজে কপাল চাপড়ে মনে মনে বলল, ছি, এত বেকুব মানুষও হয়। আবির ভাই ঠিকই বলে, আমি আসলেই নির্বোধ। আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বন্যা রান্নাঘরে দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফলমান ড্রেসে সব ছেলেদেরই অন্যরকম সুন্দর লাগে। বন্যা না চাইতেও বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভেতর হৃদস্পন্দনটা প্রচণ্ড বেগে ওঠানামা করছে। কানের অতি গরম হয়ে গেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আর একবার বলিস তুই আমার ভাইকে ভালোবাসিস না? এমন মায়ের দিব কাঁদতে কাঁদতে বলবি আই লাভ ইউ তানভীর। তানভীর তাকাতেই বন্যার সঙ্গে চোখাচোখি হলো। বন্যা থতমত খেয়ে চোখ নামিয়ে নিয়েছে। তানভীর আর চোখে দেখে ঠোঁটের করে মৃদু হাসি ফুটল। মেঘ সারাবেলা বন্যার তানভীরের কর্মকাণ্ড দেখলো আর একা একাই বিড়বিড় করলো। খাওয়া দাওয়া শেষে আন্টি থেকে বিদায় নিয়ে মেঘ আর তানভীর বেরিয়ে গেছে। বন্যাও পেছনে পেছনে আছে। তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎই থমকে দাঁড়ালো। পেছন ফিরে সরাসরি বন্যার দিকে নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তখন আমার দিকে ওভাবে তাকাচ্ছিলে কেন? কই তাকাইনি তো। বন্যার গলার স্বর কাঁপছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে মিথ্যা বলছে। বন্যা চোখ নামিয়ে নিয়েছে। তানভীর জানতে চাইল, আমি কি দেখতে খারাপ লাগছে? তাকালেও ইচ্ছে করছে না। গমগমে পুরুষালী স্বর কানে বাজতে বন্যা তৎক্ষণিৎ কণ্ঠে বলে উঠল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, কারণ নজর যেন না লাগে। কথাটা বলে বন্যা নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উঠতে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিয়েছে। তানভীর হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ, মুখ থেকে চুল সরাতেই তানভীর হাত বাড়ালো। পেছন থেকে মেঘের ডাকে তানভীরের ঘোর কাটল। তানভীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ, আসছি। মেঘের সামনে আসতেই মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, বাসা যাবার ইচ্ছে নেই? চল। অন্য সবাই হলে তানভীর 2টা কথা শোনাতো বা একটু রাগও দেখাতো। আজ কোনো রিয়াকশন নেই দেখে মেঘ হা হয়ে তাকিয়ে আছে।
গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানভীরকে পরখ করছে। তানভীর মুচকি মুচকি হাসছে আর আস্তে আস্তে করে গাড়ি চালাচ্ছে। মেঘের আগে ফুসফুস করতে করতে মনে মনে বলল, তোমার মিটি মিটি হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতে একটা সিঙ্গারার দোকান দেখে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া এই ছেলেটাকে দেখছো? তানভীর এক সেকেন্ডের জন্য তাকে আস্তে করে বলল, কে? বন্যার বয়ফ্রেন্ড। কথাটা খণ্ড করে প্রবেশ করার মাত্রই তানভীর আকস্মাৎ গাড়ির ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় আরেকটু জন্য মাথায় বাড়ি খাতে নিচ্ছিল। তানভীরের পূর্ণ মনোযোগ দোকানে। আগে এক সেকেন্ডের জন্য তাকাতেও ঠিকমতো খেয়াল করেনি। দোকানে অল্প বয়স্ক কোনো ছেলে নেই, দুজন দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আরেকজন হবে 35+। তানভীর ভ্রুকুচকে শক্ত কণ্ঠে বলল, জিজ্ঞেস করলো কোনটা? লাল শার্ট পরাটা। তানভীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ বছরের লোকের পরনে লাল শার্ট, হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে। তানভীর ভারী কণ্ঠে বলল, উনি ছেলে আর বর্ণার বয়ফ্রেন্ড? অবশ্যই, তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখলেই শালি শালি ডাকবে দেখো। এমনকি সিঙ্গারা দামও নিবে না। কেন? বারে, বন্যাকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়। আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকে ফ্রিতে সিঙ্গারা খাইয়েছে। ওনার নাম মোখলেস মিয়া, বয়স 67। ওনার 2 বউ আর 6 ছেলে মেয়ে আছে। তানভীরের মেঘের দিকে আশ্চর্য নয় রে তাকিয়ে শুধালো, এত কিছু তুই কিভাবে জানিস? জানি, বেস্টু আমার, আমি জানবো না তো কে জানবে? এখন চলো বিয়ের ঘটকালিটা করেই আসি। তানভীর যদি এসব কর্মকাণ্ডের কথা আগে জানতে পারতো তাহলে তোর খবর আছে। রাস্তায় ঘুরে তুই মোখলেস মিয়ার বিয়ের ঘটকালি করিস। মেয়ে কাঁদো কাঁদো মুখে ওরে বলতো, আমার বেস্টুর বিয়ে হোক, তুমি কি চাও না? তাই বলে ওনার চোখে বর্ণার প্রতি ভালোবাসা দেখেছি আমি। তানভীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করলো, বর্ণার প্রতি কারো চোখে ভালোবাসা উতলে পড়লে সেই চোখই কানা করে ফেলবো। মেঘ বলে উঠল, বিড়বিড় করে কি বলো? কিছু না, বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা। তানভীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্তস্বরে বলল, মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। মেঘ ঠোঁট বাঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লাগছে, একদম কলিজায় লাগছে। পর্বটা ভীষণ মজাদার, আমার তো পড়তে পড়তে হাসি থামছে না। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।